আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ভালো আছো। তো তোমাদের অধীর আগ্রহের যে অবসান সেটা এখনই হতে যাচ্ছে, কারণ আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটা চমৎকার সুপার সাজেশন নিয়ে আসছি তোমাদেরকে। বাংলা দ্বিতীয় পত্র উত্তর করার মানে এইচএসসি তে বা টেস্ট পরীক্ষায় উত্তর করার স্পেশাল কিছু ট্রিক্স, স্পেশাল কিছু টেকনিক্স, স্পেশাল কিছু মেথডস, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি যখন পড়াশোনা শুরু করবা, মাইন্ড ম্যাপিং বলো বা আমি বলবো যে প্ল্যানিং বলো, প্ল্যানিংটা গুরুত্বপূর্ণ। অনেকে আছে সারা বছর ধুমায় শুধু পড়ে তো পড়েই, ঠিক আছে? আর যারা টেকনিক্যালি পড়ে তাদের কিন্তু মানে খুব বেশি পড়া লাগে না। তারা যদি চিন্তা করে টেকনিক্যালি পড়ে, পড়তে হয় কম, আউটপুট পাওয়া যায় বেশি। সো এই টপিকগুলা বা এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো আমাদের সাথে আজকে তোমরা যুক্ত হয়ে যাও। তারপর স্টুডেন্ট যখন আমাদের সাথে অনেকেই যখন যুক্ত হয়ে যাবে, তখন আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেগুলোতে চলে যাব। তার আগে আমি দেখতে চাই যে কারা আমাদের সাথে এখন যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 4 জন আমাদের সাথে আছো। তোমরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাও, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। তো যেটা বলছিলাম তোমাদের, যে বাংলা দ্বিতীয় পত্রের এই সুপার সাজেশন, এটা কিন্তু চাইলে তোমরাও বানিয়ে নিতে পারতা। বাট আমি তোমাদেরকে সেই গাইডলাইনটা দিব যে কিভাবে কিভাবে কোন লাইন ধরে কোন লাইন ধরে পড়লে খুব কম সময়ে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে, টেস্ট এক্সামের জন্য হয়ে যাবে। এবং টেস্টের জন্য পড়লে যেটা সুবিধা হবে, এইচএসসি তেও কিন্তু সেই প্রস্তুতিটা তোমার হয়ে গেল। ঠিক আছে? এইচএসসি তেও কিন্তু ভালো করে আনসার করতে পারলা। সো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছে। আমার নিলয় আমাদের সাথে যুক্ত হয়েছে, মিলি যুক্ত হয়ে গেছে, সৌরভ ইসলাম যুক্ত হয়েছে। সো আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্টরা আছে তারা অনেকেই কিন্তু আমাদের সাথে এখন যুক্ত হয়ে গেছে। তো তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, তো এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। বাট আমি দেখতে চাই আরো যুক্ত হয়ে যাও, আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাব। এমডি সিফাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো একটু জানিয়ে দাও কমেন্ট করে। তো চলো আমরা একটু দেখি যে এই যে সাজেশনটা আসলে আমরা কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করব। চলো আমরা সেই গাইডলাইন বা সেই ম্যাপিংটা আমরা একটু দেখি। সেই মাইন্ড ম্যাপ বা আমরা বলতে পারি যে সেই যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা আমরা একটু দেখি যে কিভাবে তুমি খুব সহজে কিন্তু তুমি বাংলা দ্বিতীয় পত্রে 85 থেকে 90 মার্কস ক্যারি করতে পারো। খুব সহজে 85 থেকে 90 মার্ক, ঠিক আছে? 85 থেকে 90 মার্ক কিন্তু ক্যারি করা সম্ভব বাংলা দ্বিতীয় পত্রে। সো বাংলা প্রথম পত্রে যদি কিছু নাম্বার কমও পাও, সেটাও কিন্তু তোমার কভার আপ হয়ে যাবে। এখানে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। সুমাইয়া আক্তার যুক্ত হয়েছে, তারপরে মনি যুক্ত হয়েছে। গ্রেট গ্রেট, অনেকেই যুক্ত হচ্ছে। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ফ্রেন্ডদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দাও। একটু গুরুত্বপূর্ণ টিপস, ট্রিক্স এগুলো নিয়ে কথা বলবো। কোন ওয়েতে পড়বা, কিভাবে পড়তে হবে, এই প্রবলেমটাই অনেক স্টুডেন্টরা ফেস করে, যে কিভাবে আসলে পড়লে তুমি আসলে খুব ভালো একটা আউটপুট পাবা পরীক্ষায়। এটা আমরা অনেকেই বুঝি না। সো ওইভাবে তোমাদেরকে আমি আজকে বুঝিয়ে দিব বিষয়গুলা, ওইভাবে তোমাদের সাথে আলোচনা করে দিব, কোনো সমস্যা নাই। সো ক্লাসটা একটু শেয়ার করে দাও, ক্লাসে একটু রিয়াকশন দিয়ে দাও, ক্লাসে একটা রিয়াক্ট দিয়ে দাও, দিয়ে আমাদের ক্লাসে যুক্ত হয়ে পড়ো, ঠিক আছে? তারপরে সাজিদুল ইসলাম দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, সুমাইয়া আক্তার যুক্ত হয়েছে। আচ্ছা, নোহা ইসলাম মনি যুক্ত হয়েছে, সিফাত, যাক ভালো আছো শুনে ভালো লাগলো। আচ্ছা, তাসলিম তানহা আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে কি করবা, জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দাও সবার সাথে, আর ক্লাসে একটা করে কি করো, একটা করে রিয়াকশন দিয়ে দাও, ঠিক আছে? তো চলো আমরা আজকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি। সুন্দর করে আমরা দেখি যে দেখো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে মেইনলি দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ, ঠিক আছে? একটু খেয়াল করো, ব্যাকরণ অংশের জন্য এই 30 নম্বর বরাদ্দ আছে। এই 30 নম্বরে তোমরা কিন্তু খুব সহজে 28, 28, 27, খুব সহজে 28 থেকে 27 নম্বর ইজিলি পেয়ে যাবা। খুব সহজে এখানে 28 থেকে 27 নম্বর পেয়ে যাবা, খুব সহজে। এই প্রসেস আমি দেখাই দিচ্ছি কিভাবে তুমি 28 থেকে 27 নম্বর তুমি পেতে পারো খুব সহজে ব্যাকরণ অংশে। এখন আসো এই নির্মিতিতে যে 70 নম্বর, এই 70 নম্বরের মধ্যে 10 নম্বর হচ্ছে তোমার বোনাস, এটা তুমি পাবাই পাবা। এটা হচ্ছে এই পারিভাষিক শব্দ। ওকে, এই পারিভাষিক শব্দতে তুমি দেখো কত মার্কস। এই পারিভাষিক শব্দতে কিন্তু তোমার 10 মার্কস। 10টা ওয়ার্ড মিনিং তুমি লিখবা, বাংলা টু ইংরেজি 10টা ওয়ার্ড মিনিং লিখবা। এই ওয়ার্ড মিনিং লিখে কিন্তু তোমার এখানে কত যুক্ত হইতেছে বলো? এখানে এই 27, 28 প্লাস এখানে 10। তাহলে দেখো প্রায় তোমার 38 মার্ক এখানেই চলে আসতেছে। 38 মার্ক তুমি এখানেই পাচ্ছ। এই পারিভাষিক শব্দ 10টা ইংরেজি ওয়ার্ড থাকবে, এগুলোর অর্থ লিখবা, লিখে তুমি এখানে কত বাংলা অর্থ লিখে তুমি এখানে 10 নাম্বার পেয়ে যাচ্ছ।
ওকে, তাহলে এখানে 30 যোগ 10 40। তো আমরা এখানে বলতে পারি টোটাল, এখানে যে বিষয়টা আমরা বলতে পারি যে 40 মার্কস তোমার কিন্তু এখানে ইজিতে কভার আপ হয়ে যাচ্ছে। একটু ভালো করে দেখো 40 মার্কস কিভাবে হচ্ছে। এই 30 প্লাস এই পারিভাষিক শব্দটা এখানে নিয়ে আসো 10, তো টোটাল হচ্ছে এই 40। এই 40-এর মধ্যে আমি কি বলছি যে 37 থেকে 38 নাম্বার খুব সহজেই ক্যারি করা সম্ভব। এই 30 নাম্বার এখানে আছে, প্লাস এই পারিভাষিক শব্দ আছে 10, আর এইখানে সব তোমার লেখালেখির যে অংশগুলো আছে এগুলা কোনটা কিভাবে লিখবা, কিভাবে কোনটা আনসার করবা, সেই মেথড সেই প্রসেসটা একটু বলে দিব, একটু ধৈর্য ধরো। তো তাহলে দেখো এখানে 37 37 হয়ে যাচ্ছে আমার এই জায়গায়। আর এই যে এই লিখিত অংশগুলো আছে এগুলা যদি স্পেশাল যে লেখার যে প্যাটার্ন থাকে, কিভাবে লিখলে তুমি বেশি মার্কস পাবা, ওই প্যাটার্ন গুলা ফলো করলে এই 10-এ 7 8 করে পাওয়া কোনো ব্যাপার না। এই 10-এ যদি 7 8 করে পেতে পারো, আর এখানে যদি রচনাতে 15 16 পাও তুমি, তোমার কিন্তু 85 থেকে 90 মার্কস পাওয়া বাংলা দ্বিতীয় পত্রে কোনো ব্যাপারই না। এখন আসো টেকনিক কিভাবে আমরা আসলে পড়বো, আমরা এটা একটু দেখি যে আমরা কিভাবে এটা পড়বো। ঠিক আছে, কিভাবে এই অংশগুলো আমাদের পড়তে হবে। দেখো বাংলা উচ্চারণ, এখানে একটা থাকে যে উচ্চারণের 5টা নিয়ম লেখো। তুমি যখন 5টা নিয়ম লিখবা, এই নিয়মগুলা যখন তুমি লিখবা জীবনও তুমি 5-এ 5 পাবা না। 5-এ হয়তো তুমি কত পাইতে পারো, এই নিয়ম লিখলে তুমি 5-এ সর্বোচ্চ 3 পাইতে পারো, 5-এ 3 পাইতে পারো, আর সবগুলা নিয়ম তোমার মনেও থাকতে পারবে না। তো আমরা যেটা করব, উচ্চারণের যে অশুদ্ধ নিয়মগুলা থাকে, মানে উচ্চারণের অশুদ্ধ গুলাকে আমরা শুদ্ধ উচ্চারণ লিখবো। ঠিক আছে, তো এই শুদ্ধ উচ্চারণ আগে শিখবো, তারপরে শুদ্ধ বানান। আর এই জায়গা থেকে তুমি একটা জিনিস দেখো, এই উচ্চারণটা একটু কঠিন আমি বলতে পারি, তারপরে বলা যায় যে সমাস প্রত্যয় এইটা একটু কঠিন হইতে পারে, বাট বাকি যে টপিক গুলো আছে একটু মনোযোগ দিয়ে দেখো। বাংলা বানান আমি দেখাই দিব কিভাবে বানান পড়বা। তো বাংলা বানানে 5-এ 5 পাওয়া খুব সহজ, বাংলা বানানে খুব ইজিতে 5-এ 5 পাবা। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা আমি আজকে দেখাই দিব, খুব ইজিতে এখানে 5-এ 5 পেয়ে যাবা, খুব ইজি কিছু পদ্ধতি অ্যাপ্লাই করলেই 5-এ 5 পেয়ে যাবা। এরপরে দেখো বাক্য রূপান্তর, এখানেও 5-এ 5 পাওয়া কোনো ব্যাপার না। তারপরে অপপ্রয়োগ, এখানেও 5-এ 5, মানে এই 4টা জিনিস তুমি 2 রাত পরেই 20 নাম্বার কনফার্ম করতে পারবা। বেশি না, শুধু 2 দিন পড়লেই হবে, 2 দিন যদি পড়ো এগুলো হয়ে যাবে। আর এই উচ্চারণ কয়েকটা দিন প্র্যাকটিস করতে হবে, তারপরে যে এখানে সমাস রয়েছে এটা কয়েকটা দিন প্র্যাকটিস করতে হবে, তাহলে এখানে কিন্তু তোমার 30 মার্কস মোটামুটি মানে তোমার হাতে চলে আসবে। ঠিক আছে, 30 মার্কস আমরা মোটামুটি এখানে কনফার্ম করতে পারবো। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে। যাই হোক, ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও, সবাই মিলে আমরা একটু ক্লাসটা করি আজকে। এখন দেখো যে এই নির্মিতি অংশ, এখানে তো অলরেডি আমার পারিভাষিক শব্দ চলে গেছে, রাইট? পারিভাষিক শব্দ তো অলরেডি গন, পারিভাষিক শব্দ তো 10 আমি এখানে পাচ্ছি। এখন একটা পদ্ধতি দেখো তুমি কিভাবে আসলে এই বিষয়গুলো পড়বা, এটা আমরা একটু দেখি যে দিনলিপি লিখবা নাকি প্রতিবেদন লিখবা, এটা একটু চিন্তা করো। দেখো এই প্রতিবেদন যে অংশটা, প্রতিবেদনটা একটা রেড ফ্ল্যাগ। প্রতিবেদন অনেক সময় লাগবে লিখতে, প্রতিবেদন লেখার একটা বিশাল প্রসেস আছে। সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন হইতে পারে, বা স্কুলে কোনো প্রতিবেদন প্রকাশ করা লাগতে পারে। তো প্রতিবেদনের অনেক প্যাটার্ন আছে, অনেক প্রসেস আছে। তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে, হয় তুমি দিনলিপি লিখবা অথবা তুমি প্রতিবেদন লিখবা। তো সেই জায়গায় আমি বলবো, আমার সাজেশন হচ্ছে তোমরা অবশ্যই এই দিনলিপিটা লিখার চেষ্টা করবা। একটা ডেট দিবা, দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করেছো, যে কোনো হইতে পারে, যে একটা পার্কে ঘুরতে যাওয়ার দিনলিপি, বা আজকের দিনটা কিভাবে অতিবাহিত করেছো, বা পহেলা বৈশাখটা তুমি কিভাবে অতিবাহিত করেছো ওইটা নিয়ে একটা দিনলিপি লিখো। তো সকালে ঘুম থেকে উঠা থেকে কি শুরু করেছো, আর রাতে কি করে তুমি ঘুমাইতে গেছো, এই পুরো প্রসেসটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিখে দিবা। 1.5 পেজ 2 পেজ 2 পেজ লিখলে এখানে তুমি যদি সুন্দর করে বাক্য চয়ন যদি তোমার সুন্দর হয়, শব্দ চয়ন যদি তোমার সুন্দর হয়, এখানে তুমি ওয়াই নট 7 8 কেন পাবা না। তো এটাই খুব ইজিতে 7 8 পাবা। তো আমি বলবো যে প্রতিবেদন বাদ দিয়ে এখান থেকে দিনলিপি শিখবা, খুব ভালো হবে। এখন আসো আবেদনপত্র। এই আবেদনপত্রের অনেক প্যাটার্ন থাকে। ঠিক আছে, আবেদনপত্র সংবাদপত্রে প্রকাশযোগ্য হইতে পারে, কলেজের অধ্যক্ষের কাছে হইতে পারে, বা অন্য যে কোনো চেয়ারম্যানের কাছে আবেদনপত্র হইতে পারে। তো এটার অনেক প্যাটার্ন আছে। আমি বলবো আবেদনপত্র না পড়ে আমরা বৈদ্যুতিন চিঠি পড়বো। বৈদ্যুতিন চিঠি আসলে ইমেইল, বৈদ্যুতিন চিঠি বলতে আসলে ইমেইলকে বোঝানো হচ্ছে। বৈদ্যুতিন চিঠিটা আসলে ইমেইল। ইমেইল লেখার একটা প্যাটার্ন আছে, ইমেইল লেখার একটা প্যাটার্ন আছে, একটা বক্স করতে হয়, তারপরে টু সিসি, তারপরে সাবজেক্ট দিতে হয়, দিয়ে তুমি যদি ইমেইলটা লিখো এইভাবে,
এখানেও 7-8 পাওয়া অসম্ভব কিছু না। তো এখানে আবেদনপত্র না লিখে আমরা বৈদ্যুতিন চিঠি, কারণ দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে। বলবে হয় বৈদ্যুতিন চিঠি লিখো অথবা আবেদনপত্র লিখো। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই বৈদ্যুতিন চিঠি আনসার করবা, নট আবেদনপত্র। ওকে, বৈদ্যুতিন চিঠি আনসার করবা। আমি যে যে স্ল্যাশ দিয়ে রাখছি এই দুইটার যে কোনো একটা থাকবে, দুইটাই দেওয়া থাকবে কোশ্চেনে, দুইটাই দেওয়া থাকবে, বলবে এইটা অথবা ওইটা লিখো। তো তুমি অবশ্যই এটা লিখবা, বৈদ্যুতিন চিঠি লিখবা। এখন আসো এর পরেরটা, এটা ডিপেন্ড করবে তোমাদের উপর যে তোমরা কোনটা বেশি ভালো পারো। সারাংশ সারমর্ম ভালো পারো, তোমাকে যদি সারাংশ পড়তে হয় তাহলে সারমর্ম পড়তে হবে। সারাংশ সারমর্ম এই দুইটা জিনিসই পড়তে হবে। হয় সারাংশ সারমর্ম দুইটাই পড়বা অথবা শুধু ভাব সম্প্রসারণ পড়বা। এটা আপ টু ইউ গাইজ, ঠিক আছে? তোমরা যেটা ভালো পারো, সারাংশ সারমর্ম যদি মনে হয় যে আমি শিখবো, এটা আমার কাছে ভালো লাগতেছে, তাহলে এটা পড়ো, অথবা ভাব সম্প্রসারণ পড়ো। মানে এই দুইটার যে কোনো একটা জিনিস পড়তে হবে। এই দুইটাই পড়া লাগবে না, ঠিক আছে? হয় সারাংশ সারমর্ম পড়বা অথবা ভাব সম্প্রসারণ পড়বা, দুইটার যে কোনো একটা পড়বা। সর্বশেষ আছে সংলাপ আর ক্ষুদে গল্প। এখন খেয়াল করো, ক্ষুদে গল্প, এই গল্প তুমি জীবনে লেখছো না, তুমি একজন গল্পকারও না। সো গল্প লেখার কোনো প্রয়োজন নাই, আমরা সুন্দর করে সংলাপ লিখবো, মানে ডায়ালগ। এটা আমরা ছোটবেলা থেকে লিখে আসছি, ডায়লগটা আমরা ছোটবেলা থেকে লিখে আসছি। তো ডায়লগ লেখা আমাদের জন্য কোনো ব্যাপার না। সর্বশেষ হচ্ছে এই প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনা কি করতে হবে? দেখো, রচনার কতগুলা প্যাটার্ন থাকে, ক্যাটাগরি থাকে। ফর এক্সাম্পল সমস্যামূলক রচনা, যে মাদক দ্রব্যের সমস্যা, তারপরে হচ্ছে দুর্নীতির সমস্যা, হ্যাঁ, তারপরে প্রাকৃতিক দুর্যোগের সমস্যা। তো এরকম কয়েকটা সমস্যা পড়তে পারো, অথবা শিল্প নিয়ে পড়তে পারো, পোশাক শিল্প, পর্যটন শিল্প, তারপর হচ্ছে আরো যে ধরনের শিল্প আছে বাংলাদেশে। তো এই কয়েকটা শিল্প আছে, 2টা বা 3টা শিল্প নিয়ে তুমি একটা রচনা শিখতে পারো। বিভিন্ন সমস্যা এবং শিল্প, এই দুই প্যাটার্নের যদি রচনা শিখো, যে কোনো একটা কমন পড়ে যাবে, ঠিক আছে? রচনা মোস্ট প্রবাবলি 4টা বা 5টা থাকে, ওইটা থেকে তোমার একটা রচনা আনসার করা লাগে। তো যে কোনো একটা টপিক তুমি চুজ করবা, হয়তো কোনো শিল্প নিয়ে রচনা শিখবা, পোশাক শিল্প, তারপর চামড়া শিল্প, বা হচ্ছে পর্যটন শিল্প। সামাজিক সমস্যা নিয়ে রচনা শিখতে পারো, এটা হইতে পারে দুর্নীতির সমস্যা, এটা হইতে পারে মাদক সমস্যা, ঠিক আছে? তো এই ধরনের সমস্যা কেন্দ্রিক, মানে আলাদা করে টপিক থাকে রচনার। হয় তুমি সমস্যা কেন্দ্রিক কোনো রচনা শিখবা, অথবা শিল্প নিয়ে কোনো রচনা শিখবা। শিল্প নিয়ে শিখলে শিল্প রিলেটেড যে রচনাগুলো প্রিভিয়াস সালগুলোতে আসছে ওইগুলো শিখতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি সিলেবাসটা বুঝতে পারলাম কি পড়তে হবে, সিলেবাসটা বুঝতে পারলাম কি পড়তে হবে। এখন এই যে ব্যাকরণিক মানে ব্যাকরণ অংশ, এই যে ব্যাকরণ অংশ, এখন ব্যাকরণ অংশের জন্য তোমাকে যা করতে হবে, কি পড়বা তুমি? দেখো, ব্যাকরণ অংশে, এই ব্যাকরণ অংশটার জন্য, ব্যাকরণ অংশ আর হচ্ছে প্লাস হচ্ছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, ঠিক আছে? এই ব্যাকরণ অংশ আর এই পারিভাষিক শব্দের জন্য তুমি 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলা পড়লে, 2016 থেকে 2025 সাল পর্যন্ত এই বোর্ড কোশ্চেন গুলা পড়লেই সব কমন পাবা। এই বোর্ড প্রশ্নগুলা পড়লেই তুমি সব কমন পেয়ে যাবা। এই ব্যাকরণ অংশ আর পারিভাষিক শব্দ, মানে এখানে টোটাল তোমার মার্কস হচ্ছে 40 নম্বর, ঠিক আছে? এখানে হচ্ছে আমার এই 40 নম্বর। তো এই 40 নম্বর আমি খুব ইজিতে কিভাবে পাবো? 40 নম্বর আমি পাবো হচ্ছে এই যে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো সলভ করলে এখানে 40 নম্বর পাবো। দেখবা এক একটা বোর্ডে একই প্রশ্ন বারবার আসছে। তো ব্যাকরণ অংশ এবং পারিভাষিক শব্দ 100% রিপিট হয়। এটা 100% কি হয়? রিপিট হয়, কোশ্চেন রিপিট হয়, ঠিক আছে? বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে রিপিট হবে, 100% রিপিট হবে, 100% রিপিট হবে, 100% কোশ্চেন রিপিট হবে। তো তোমাকে যে কাজটা করতে হবে, 2016 সাল থেকে 25 সাল পর্যন্ত বোর্ড প্রশ্নগুলা তোমাকে পড়তে হবে। তো আমরা এখানে দেখো প্রথম যেটা রেখেছি ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা দিয়ে আমরা পড়ানো তোমাকে শুরু করি। কোন প্যাটার্নে তুমি পড়বা, কিভাবে পড়বা, এটা দেখাই দিব, ঠিক আছে? তো এই অংশগুলোতেও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা রেখেছি, তো সেটা একটু দেখি। তো এটা তো বুঝতে পারছো কিভাবে তোমাকে পড়তে হবে, একটু কমেন্ট নেই সবার, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছি? ওকে, আমাদের কি কিভাবে পড়তে হবে এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আমরা কি সিলেবাসটা ক্লিয়ার? আমি চাচ্ছি যে সবাই আমরা একটু কমেন্ট করি যে সিলেবাসটা সম্পর্কে আমার আইডিয়া হয়েছে কিনা। পড়াশোনা করার আগে, যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমাকে সিলেবাস সম্পর্কে একটা কনক্রিট ধারণা থাকতে হবে, একদম ক্লিয়ার কাট একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে? সিলেবাসের ধারণাটা আমরা ক্লিয়ার, আর কি পড়বো এটা আমরা ক্লিয়ার। এখন কিভাবে পড়বো, ঠিক আছে? এখানে 3টা বিষয় দেখো। ফার্স্টে হচ্ছে কি পড়বো, এটা কি আমি বুঝতে পেরেছি? এটা আমরা বুঝতে পেরেছি।
এটা যদি বুঝতে পারি তাহলে কিভাবে পড়বো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। কিভাবে পড়বো, ঠিক আছে? কি পড়বো যদি আমরা বুঝতে পারি, এটা কি আমরা ক্লিয়ার কি পড়বো? আমরা ক্লিয়ার? আমরা কি সিলেবাস ক্লিয়ার? একটু বলো, আমরা সিলেবাস একদম ক্লিয়ার কিনা? সিলেবাস ক্লিয়ার কিনা? সিলেবাস ক্লিয়ার কিনা, কি পড়বো আমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা কিভাবে পড়বো সেটা একটু আলোচনা করব। একটু সবাই কমেন্ট করি। আমরা যদি সিলেবাস ক্লিয়ার থাকি, কি পড়বো এটা আমরা ক্লিয়ার থাকি, তাহলে আমরা কিভাবে পড়বো এই প্রসেসটাও তোমাদের জানা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেকেই অনেকভাবেই পড়ার চেষ্টা করো, বাট একটা টেকনিক আছে, একটা মেথড আছে, ওই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করো। আচ্ছা আচ্ছা, এই যে রূপালী দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছে, সুমাইয়া একটা বুঝতে পেরেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলো এখন আমরা কিভাবে পড়বো সেটা দেখি। কিভাবে পড়বো সেটা দেখি। দেখো, এই দেখো, চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে কোশ্চেনগুলো আসছে, তুমি খেয়াল করবা এই কোশ্চেনগুলোর মধ্যে কিছু কোশ্চেন আবার অন্য বোর্ডে রিপিট হয়েছে। যেমন সোনার তরী, এটা হচ্ছে বিখ্যাত কাব্যগ্রন্থ। তো এখানে আসছে ব্যাকরণিক শব্দ শ্রেণী, মানে নিচের কোনটা কোন পদ, কোন শব্দ শ্রেণী, এটা বের করতে হবে। কোন শব্দ শ্রেণী, কোন শব্দ শ্রেণী তোমাকে সেটা বের করতে হবে। তাহলে দেখো, সোনার তরী একটা কাব্যগ্রন্থের নাম। খেয়াল করো, সোনার তরী একটা কাব্যগ্রন্থের নাম, তাহলে এটা কোন ধরনের শব্দ? এটা বিশেষ্য। তো এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমাকে টোটাল 8টা জিনিস শিখতে হবে। দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমাকে কয়টা জিনিস শিখতে হবে? 8টা জিনিস। 8টা জিনিস জানতে হবে। তো এটা একটু আমি লিখে দেই, তারপরে তোমাদেরকে দেখাই। এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী, তো এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমাকে 8টা বিষয় পড়তে হবে। এই 8টা বিষয় কি কি আমরা একটু দেখি, চলো। 8টা বিষয় কি কি আমরা একটু দেখি। 1 নম্বরে হচ্ছে উচ্চারণ, সরি, ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করতেছি। তো দেখো, 1 নম্বরে হচ্ছে বিশেষ্য। বিশেষ্য নিয়ে আলোচনা করতে হবে, বিশেষ্য জানতে হবে, বিশেষণ জানতে হবে। তারপর তোমাকে জানতে হবে হচ্ছে ক্রিয়া। দেখো, তারপরে জানতে হবে ক্রিয়া বিশেষণ। কয়টা বিষয় তোমাকে জানতে হবে এটা আগে তোমার অবগত হইতে হবে। তোমাকে জানতে হবে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? তারপরে আসো 5 নম্বরে অনুসর্গ, তোমাকে অনুসর্গ জানতে হবে। 6 নম্বরে যদি আমি আসি যোজক, তোমাকে যোজক নিয়ে জানতে হবে। তোমাকে সর্বনাম নিয়ে জানতে হবে, ঠিক আছে? সর্বনাম। আর সর্বশেষ হচ্ছে আবেগ শব্দ। সর্বশেষ হচ্ছে এই আবেগ শব্দ। তো এই 8টা জিনিস থেকেই প্রশ্ন আসবে। এই 8টার মধ্যে যে কোনো একটা আন্ডারলাইন করা জিনিসগুলো আনসার হবে, ঠিক আছে? এই 8টার মধ্যে যে কোনো একটা আন্ডারলাইন অংশ থাকবে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, এই 8টা ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে, এগুলা থেকে আমাকে তথ্য খুঁজে বের করতে হবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, সর্বনাম আর আবেগ শব্দ। এই 8টা যে ব্যাকরণিক শব্দ শ্রেণী রয়েছে, এগুলো থেকে আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কি। তাহলে চলো, এখানে দেখো, সোনার তরী একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। সোনার তরী একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। ওকে, সোনার তরী কি একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা একটা নাম। তাহলে দেখো, এটা হচ্ছে বিশেষ্য। তারপরে খেয়াল করো যে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না। তাহলে এই যে সাদা, ঠিক আছে, এখানে হয়তো এই দাগটা এই পর্যন্ত থাকবে। এই যে ধরো সাদার নিচে দাগ আছে, তাহলে সাদা কাপড়, তুমি প্রশ্ন করো কাপড়কে, কাপড় শব্দটা হচ্ছে বিশেষ্য। কেমন কাপড়? সাদা কাপড়। তাহলে এই যে সাদা কাপড়, এটা হচ্ছে বিশেষণ। আর ক্রিয়া মানে কি? যে কোনো কোনো কিছু কাজ করা। হ্যাঁ, যেমন আজ তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, বলেছে, করেছে, খেয়েছে, ধরেছে, যাচ্ছি, খাচ্ছি, করছি, সবগুলাই ক্রিয়া, তাই না? এই টাইপের যত শব্দ আছে ক্রিয়া। তাহলে এইভাবে তুমি ক্রিয়া আইডেন্টিফাই করতে পারো। আবেগ শব্দ কি? ও কি যন্ত্রণা। তারপরে এই ধরো এরকম থাকে, বাহ, চমৎকার। হ্যাঁ, তো আবেগ শব্দে খেয়াল করবা প্রায় সময় এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে? এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকে, এই চিহ্নগুলো দেখলে তুমি বুঝবা এটা আবেগ শব্দ। একইভাবে দেখো, নাচিতেছে, করিতেছে, খেলিতেছে, এই টাইপের যত আছে সব ক্রিয়া। তারপরে দেখো ধনী মানুষ, দেখো ধনী মানুষ, তাহলে এই মানুষ হচ্ছে একটা নাম, তাহলে এই জন্য হচ্ছে এটা বিশেষ্য। কিন্তু ধনীর নিচে যদি দাগ থাকতো, যদি ধনীর নিচে দাগ থাকতো, তাহলে এটা কি হইতো? কেমন মানুষ? ধনী মানুষ। আমাকে বলো, তাহলে যদি ধনীর নিচে এখানে দাগ থাকতো, ঠিক আছে, বলতো যে ধনী শব্দটা কোন ধরনের শব্দ? কে বলতে পারবে? একটু আনসার করো তো, যে ধনীটা কোন ধরনের শব্দ? ধনী মানুষ, এখানে তো মানুষের নিচে দাগ ছিল, এই জন্য এটা বিশেষ্য হয়েছে। যদি বলতো যে ধনীটা কোন পদ, এটা দেখি একজন আনসার করো, কে বলতে পারে যে ধনী শব্দটা কোন পদ?
ধ্বনি শব্দটা কোন পদ? হ্যাঁ, এটা দেখি একটু কেউ আনসার করো যে এখানে ধ্বনি শব্দটা আমাদের কোন পদ? ওকে, এখানে আমি বলছি যে ধ্বনি মানুষ আইনের ঊর্ধ্বে নয়, এখানে মানুষ আমরা দেখলাম যে বিশেষ্য পদ, বাট এই ধ্বনি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী? দেখি এটা কে আনসার করতে পারো। তারপরে আমরা নেক্সটে যাই, দেখো ওহে। ওহে বন্ধু বিদায়, ওহে মানে আবেগ শব্দ, তাই না? আবেগ দিয়ে কিছু একটা বললে ওটা তুমি দেখলেই বুঝতে পারবা এটা আবেগ শব্দ, খুব সহজেই চিনতে পারবা যে এটা আবেগ শব্দ। এখানে আবেগ দেওয়া আছে, আমরা এখানে আবেগ শব্দ লিখে দিই। তারপরে দেখো দু মাথায় দুজন প্রৌরা বিধবা। প্রৌরা বিধবা মানে এখানে নাম জানতে চাইতেছে, কেমন? প্রৌরা বিধবা। ওকে, ওভারঅলটা হচ্ছে তোমার বিশেষ্য, ওভারঅলটা এই যে বিশেষণ। প্রহর, প্রহর আনসার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রহর আনসার করে ফেলেছে যে এই যে ধ্বনি যে আমি বলছিলাম এটা আসলে অ্যাকচুয়ালি বিশেষণ হবে। আচ্ছা, এমডি তরিকুল কেন ক্রিয়া হবে ভাইয়া? এই ধ্বনি কি কোনো কাজ করা? ধ্বনি মানে কি কোনো কাজ? আমাকে বলো, ধ্বনি মানে কি কোনো কাজ? অবশ্যই কাজ না। তাহলে এই 8টা জিনিস আমাকে জানতে হবে আমি যদি এগুলো আনসার করতে চাই। তো একইভাবে দেখো ঢাকা বোর্ডে যে পয়লা বৈশাখ 9 হে বন্ধু, এটা দেখেই বোঝা যাচ্ছে হে বন্ধু আবেগ শব্দ। দেখো কবিতা একটা নাম বিশেষ্য, মুদের মানে আমাদের সর্বনাম। তারপরে দেখো এই যে বিনা, তারপর এই যে দেখো এই যে বিনা, তারপরে এই যে প্রতি, ঠিক আছে, তারপরে ধরো দ্বারা, ঠিক আছে, তারপরে এই যে হতে, এগুলা হচ্ছে সব অনুসর্গ, ঠিক আছে, এগুলা হচ্ছে সব অনুসর্গ। অনুসর্গগুলো একটু দেখতে অকওয়ার্ড, এগুলো দেখলে তুমি বুঝতে পারবে অনুসর্গ। বিনা প্রতি দ্বারা হতে, হ্যাঁ, থেকে চেয়ে, এগুলো সব হচ্ছে অনুসর্গ। হ্যাঁ, অনেকেই এখন কারেক্ট আনসার দিয়েছো, অনেকেই এখন কারেক্ট আনসার দিয়েছো। আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু তোমাদের কিন্তু বলা হয়নি যে আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটসে অলরেডি আমরা কিন্তু ইবিআই পেইড কোর্স চালু করে ফেলেছি, ঠিক আছে। এই ইবিআই এর যে পেইড কোর্স, ইবিআই এর পেইড কোর্স কিন্তু এখনো চলতেছে, পেইড কোর্স অলরেডি চলতেছে। ওকে, পেইড কোর্স চলতেছে, আমরা গুরুত্ব দিচ্ছি টেস্ট পরীক্ষার্থী যারা আছো, টেস্ট পরীক্ষার্থীরা অবশ্যই কোর্সটা দেখতে পারো, ঠিক আছে। টেস্ট পরীক্ষার্থী যারা আসো তোমরা কোর্সটা দেখতে পারো, এবং আমাদের বই কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। তোমাদের আমি একটু দেখাই দিই, আমাদের কিন্তু ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য, ঠিক আছে, এই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য আমরা আলাদা কিন্তু বই রেডি করেছি তোমাদের জন্য, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলার জন্য আমাদের আলাদা বই রয়েছে, তারপর হচ্ছে আইসিটির জন্য আমাদের অলরেডি বই রেডি হয়েছে, এবং এই যে বাংলা আজকে তুমি এইগুলা দেখতেছো, ঠিক আছে, এই যে প্র্যাকটিস গুলা, ওকে, এই প্র্যাকটিস গুলা প্রচুর আছে এই বইতে, প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য এটা এনাফ, প্রথম পত্রের জন্য তোমার যে গদ্য পদ্য উপন্যাসগুলো আছে ওইগুলোর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা এই বইয়ে সংবলিত আছে। আইসিটির গুরুত্বপূর্ণ টপিক গুলা বই আলোচনা করা আছে আইসিটি বইয়ে। একইভাবে কিন্তু তোমার ইংরেজি যে বইটা এখানে আমি দেখাই দিই তোমাদের, আমাদের কিন্তু এই যে ইংরেজি, আইসিটি আর হচ্ছে বাংলা, ওকে, এই যে 3টা বই, ঠিক আছে। তো ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বই দুটো একসাথে আছে, ওইখানেও সুন্দর করে সব প্র্যাকটিস গুলা গোছানো ভাবে দেওয়া আছে। আইসিটি বইয়েও টপিক গুলা সাজানো আছে, আইসিটি বই আমরা আরো আপডেট করব, আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো। এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য এই যে বইটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কমপ্লিট প্যাকেজ। তো বই তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা, বই তোমরা চাইলে বইগুলো দেখতে পারো, আমাদের বইগুলো নিতে পারবা। আর ওই যে পেইড কোর্সে যে কথা বলতেছি, বিশেষ করে টেস্ট পরীক্ষার্থী যারা আছো তাদেরকে গুরুত্ব দিয়ে আমরা মানে কোর্স রান করাচ্ছি আর কি, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে কোর্স পড়ানোর চেষ্টা করতেছি। ওকে, সো তোমাদের যদি ইবিআই পেইড কোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদেরকে কোশ্চেন করতে পারো, গ্রুপে মেসেজ করতে পারো। আচ্ছা, আমি হচ্ছে এটা কোথায় রাখলাম, এই যে, ওকে। তাহলে পেইড কোর্স নিয়ে যদি কারো কোনো ইয়ে থাকে, কোশ্চেন থাকে, তোমরা ইনবক্স করবা, ঠিক আছে, পেজে ইনবক্স করো, আমাদের পেজে ইনবক্স করবা, ঠিক আছে, পেজে ইনবক্স করবা যদি পেইড কোর্স নিয়ে কোনো কোশ্চেন থাকে। আর বই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বই নিয়ে প্রশ্ন থাকলে সেটাও আমাদের ইনবক্স করতে পারো পেজে, ঠিক আছে, আমাদের পেজে ইনবক্স করে ফেলবা, সুন্দর করে পেজে ইনবক্স করে ফেলবা। কারণ টেস্ট পরীক্ষার্থী বা এইচএসসি 26 ব্যাচের যারা আছো তাদেরকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা কোর্সটা লঞ্চ করছি, এবং 27 ব্যাচে যারা আছো তোমাদেরও চিন্তার কিছু নাই। 27 ব্যাচের যারা আছো, এইচএসসি 27 ব্যাচ যারা, তাদের জন্য তো আরো ভালো, আমরা একদম বেসিক থেকে সবাইকে সবকিছু ক্লিয়ার করে পড়াচ্ছি।
তো স্বদেশ ব্যাচ যারা আছো তাদেরও চিন্তার বিষয় নাই, বই নিয়ে পড়া শুরু করে দাও। তোমাদের কিন্তু সময় বেশি নাই আর, ঠিক আছে? তোমাদের কিন্তু আর বেশি সময় নাই এইচএসসি পরীক্ষা, ওকে? তোমাদেরও কিন্তু সময় নাই, দেখবা যে হুট করে পরীক্ষা চলে আসছে। তো আমাদের কোর্স নিয়ে দেখতে পারো, ওকে? তারপরে দেখো দিনাজপুর বোর্ড, জাস্ট কি করবা, এই যে নিচের আইডেন্টিফাই করবা কোনটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমার ময়না, দেখো এই ময়না কি একটা নাম, এটা একটা পাখির নাম হইতে পারে, একটা মানুষের নাম হইতে পারে। আমার ময়না কথা কয় না, তাই না? এটা একটা মানুষের নাম হইতে পারে, একটা পাখির নাম হইতে পারে, এই জন্য এটা বিশেষ্য। আগুন একটা শব্দ, এটা বিশেষ্য। তারপরে দেখো শোনা গেল, শোনা একটা কাজ করা, তোমার কান শুনছে, তাই না? এটা ক্রিয়া, ওকে? এইভাবে বোর্ডের কোশ্চেন গুলা জাস্ট কি করবা, জাস্ট বোর্ডের কোশ্চেন গুলো দেখে যাবা যে কোনটা কি ধরনের শব্দ। এই যে আরে, দেখো আশ্চর্যবোধক চিহ্ন আছে, আরে শব্দটাতে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, তাহলে এটা আবেগ শব্দ। এই আশ্চর্যবোধক চিহ্ন আছে মানে আবেগ শব্দ। কিভাবে দেখো, মহৎ চিন্তা, তুমি জাস্ট এই যে চিন্তা শব্দটা হচ্ছে বিশেষ্য, এই চিন্তাকে প্রশ্ন করো কি রকম চিন্তা, তাই না? কিরকম, কিরকম চিন্তা, কিভাবে, কেমন চিন্তা, তাই না? কিরকম, বা তুমি এখানে এইভাবে প্রশ্ন করতে পারো যে কেমন চিন্তা, উত্তর আসবে মহৎ। তো কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু হচ্ছে বিশেষণ পাই। তুমি জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করো, হ্যাঁ, কেমন চিন্তা, কেমন, কেমন দিয়ে প্রশ্ন করো, মহৎ চিন্তা। তো কেমন দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা হচ্ছে বিশেষণ পাই, কেমন চিন্তা, মহৎ চিন্তা। আর যে কোনো কিছুর নাম, এই যে ময়না, আগুন, পাখি, গাছ, তারপরে নদী, যে কোনো ধরনের নাম, এগুলো আমরা জানি বিশেষ্য। ক্রিয়াপদ তোমরা সবাই চিনো, কোনো কাজ করাই হচ্ছে ক্রিয়া। বিশেষণ পদ নিয়ে ঝামেলা হইতে পারে, এই জন্য বললাম যে বিশেষণের আগে, বিশেষণের পরে অবশ্যই একটা বিশেষ্য থাকবে। এই যে চিন্তা একটা বিশেষ্য শব্দ, এই চিন্তা শব্দটা একটা বিশেষ্য। তো এই বিশেষ্য শব্দটাকে তোমরা সবসময় কি করবা, বিশেষ্য শব্দটাকে কোশ্চেন করবা যে কেমন, কেমন চিন্তা, মহৎ চিন্তা। আনসার পাইছো, এটা বিশেষণ, একদম বিশেষণ। এখন দেখো শকুনরা উড়ে এসে, তো এসে, বসেছে, এসে মানে আসছে, একটা কাজ করছে। এখানে সমাপিকা ক্রিয়া বলা আছে। তোমার যদি সমাপিকা ক্রিয়া লিখতে মন না চাই, তুমি শুধু ক্রিয়া লিখো, তাও তোমার আনসার হবে। কারণ দেখো এসে বসেছে, এসে বসেছে মানে এসে মানে ক্রিয়াটা শেষ হয় নাই, এসে কি করছে, একটা জানার আগ্রহ থাকে যে এই যে শকুনরা উড়ে আসছে, আসার পর তারা কি করছে, এরকম জানার একটা আগ্রহ আছে, এই জন্য অসমাপিকা ক্রিয়া। তুমি চাইলে শুধু ক্রিয়াও লিখতে পারো, কারণ বসেছেও এখানে ক্রিয়া, এসেও এখানে ক্রিয়া, ওকে? সেম ভাবে দেখো মাসি বলল এত রাতে, দেখো কেমন রাতে, কেমন দিয়ে প্রশ্ন করো, কেমন রাতে, এত রাতে। সো এই এত কিন্তু একটা বিশেষণ শব্দ। তারপর দেখো এই যে আহা, এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এই যে আশ্চর্যবোধক চিহ্ন দেখতে পারতেছো, এই আশ্চর্যবোধক চিহ্ন মানেই হচ্ছে আবেগ শব্দ। তো এরকম অনেকগুলো আছে, তোমরা জাস্ট কাজ হচ্ছে প্র্যাকটিস করে নেওয়া। অনেকগুলো আছে, এগুলোর কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তো কোশ্চেন এই প্যাটার্নেরও আসতে পারে, একটু দেখো এই প্যাটার্নেরও আসতে পারে যে নিচের শব্দগুলো যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। একদম ইজি, দেখো বুঝতে পারছো, যে কোনো পাঁচটির ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখো এই যে মিট মিট, মিট মিট করিয়া ক্ষুদ্র আলু। দেখো এই কোরিয়া, একটা জিনিস তোমাদেরকে একটু শিখাই দেই, এখানে একটা জিনিস শিখো, এই যে কোরিয়া একটা ক্রিয়া, ওকে? এখানে যদি আমি আসি, এই কোরিয়া এটা হচ্ছে একটা ক্রিয়া। একটু দেখো এই ক্রিয়া বিশেষণ কিভাবে তোমরা চিনবা। কোরিয়া হচ্ছে একটা ক্রিয়া। দেখো এই ক্রিয়াকে তুমি যদি প্রশ্ন করো কেমন করে, ঠিক আছে, কেমন করে, কেমন করে তুমি ক্রিয়াকে প্রশ্ন করো, তুমি যদি ক্রিয়াকে কেমন করে প্রশ্ন করো তুমি পাবা ক্রিয়া বিশেষণ। তাহলে দেখো মিট মিট করে, মিট মিট করে, কেমন করিয়া, মিট মিট করিয়া। তাহলে আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি আমি পাবো ক্রিয়া বিশেষণ। আমি যদি বিশেষ্যকে প্রশ্ন করি কেমন দিয়ে, তাহলে আমি কি পাবো বলতো, বিশেষণ পাবো। বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি যে আমরা যদি বিশেষ্যকে প্রশ্ন করি কেমন করে, তাহলে আমরা পাবো কি, কি পাবো বলো, বিশেষণ পাবো। আর আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি কেমন করে, এই যে মিটমিট করে, ক্রিয়াকে প্রশ্ন করলে কেমন করে, ক্রিয়াকে কেমন করে প্রশ্ন করলে আমরা পাবো ক্রিয়া বিশেষণ। এটা আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি এটা বুঝতে পেরেছি কিনা, এটা একটু কমেন্ট করি সবাই, যে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের মধ্যে আমরা ক্লিয়ার কিনা, এটা একটু জানা ইম্পর্টেন্ট। দেখো একটা হচ্ছে শুধু বিশেষণ, একটা হচ্ছে শুধু বিশেষণ, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ।
ঠিক আছে, একটা শুদ্ধ বিশেষণ আর একটা ক্রিয়া বিশেষণ। তুমি যখন বিশেষ্যকে প্রশ্ন করবা, এই বিশেষ্যকে প্রশ্ন করবা কেমন করে? ওকে, বিশেষ্যকে প্রশ্ন করব কেমন করে? বিশেষ্যকে প্রশ্ন করব কেমন দিয়ে? ঠিক আছে, বিশেষ্যকে যখন তুমি কেমন দিয়ে প্রশ্ন করবা, তুমি পাবা হচ্ছে বিশেষণ, তুমি পাবা বিশেষণ। আর ক্রিয়া বিশেষণ যদি পাইতে চাও, তাহলে তুমি ক্রিয়াকে প্রশ্ন করবা কেমন করে? ক্রিয়াকে প্রশ্ন করবা, ক্রিয়াকে প্রশ্ন করবা যে কেমন করে বা কেমন। ক্রিয়াকে যখন কেমন দিয়ে প্রশ্ন করবা, তুমি পাবা ক্রিয়া বিশেষণ। তুমি যদি বিশেষণকে প্রশ্ন করো কেমন দিয়ে, তাহলে তুমি পাবা বিশেষ্যকে যদি তুমি প্রশ্ন করো কেমন দিয়ে, তুমি পাবা বিশেষণ। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমার বিশেষ করে একটু সমস্যা আছে। ওকে, ওকে, অনেকেই বুঝতে পেরেছি। তো কি সমস্যা আছে তরিকুল, একটু জানাও আমাকে, দেখি তোমার সমস্যার সমাধান করা যায় কিনা। তারপরে দেখো, এই যে বিপদ, বিপদ আসলে একটা নাম, তাই না? বিপদ জাস্ট এ নেম, সো এই জন্য কিন্তু এটা বিশেষ্য। সেম ভাবে দেখো, এই যে বিনা, আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম বিনা, তারপরে হচ্ছে এরকম হতে, তারপরে হচ্ছে ধরো থেকে, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরো দ্বারা, এগুলো সব অনুসর্গ, এগুলো সব হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, অনুসর্গ, যে বিনা হতে থেকে দ্বারা, এই টাইপের যত শব্দ আছে এগুলো সব অনুসর্গ। সো অনুসর্গগুলো ইজি বোঝা যায়। তারপরে দেখো, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কেমন হচ্ছে? দেখো, বৃষ্টি হচ্ছে বিশেষ্য, খেয়াল করো, এই বৃষ্টি হচ্ছে বিশেষ্য। তো এই বিশেষ্যকে যখন তুমি প্রশ্ন করবা যে কেমন করে, তুমি কেমন প্রশ্ন করেছো, কেমন, তোমাকে উত্তর দিছে কেমন, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কেমন বৃষ্টি হচ্ছে? গুড়ি গুড়ি। তো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই জন্য এটা হচ্ছে বিশেষণ। তারপরে দেখো মুদের, এটা কতবার আসছে দেখো, আরেকটা বোর্ডে আসছিল, মুদের মানে হচ্ছে আমাদের। আমাদের মানে কি? তুমি, আমি, আমরা, আমাদের, তারা, এগুলো সব তো সর্বনাম। এটা আমরা মোটামুটি সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। বুঝিয়াছিলাম, কাজ করছো, ক্রিয়া বুঝাই যাচ্ছে, সাবাস, আশ্চর্যবোধক চিহ্ন আছে, আবেগ শব্দ। তারপর দেখো, দ্রুত দৌড়াতে পারে, দেখো এই যে দৌড়াতে পারা, দেখো ক্রিয়া, ক্রিয়াকে তুমি প্রশ্ন করবা কেমন, তাই না? ক্রিয়াকে যখন তুমি কেমন প্রশ্ন করবা, কেমন দৌড়াতে পারে, দ্রুত দৌড়াতে পারে, এই জন্য এটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। বুঝতে পেরেছি? এগুলা কিন্তু একদমই ইজি। আমরা কি বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি, একটু সবাই কমেন্ট করি যে এই যে সঞ্জিতা দ্রুত দৌড়াতে পারে। এখন দেখো, আমি এই দৌড়াতে পারা মানে একটা কাজ করা, মানে এটা ক্রিয়া, এই ক্রিয়াকে আমি প্রশ্ন করেছি কেমন করে, উত্তর আসছে দ্রুত। ওকে, এটা কি আমরা বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি, এই প্রসেসটা আমরা বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, এই প্রসেসটা আমরা বুঝতে পেরেছি কিনা, যে ক্রিয়া বিশেষণ আর বিশেষণের যে সমস্যাটা, এটা আমরা ক্লিয়ার কিনা, এটা আমরা একটু সবাই কমেন্ট করি। এই বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ, এই দুইটা প্রবলেম আমরা এখন ক্লিয়ার কিনা, আমরা একটু সবাই একটু কমেন্ট করি যে আমরা ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে বা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শুদ্ধ বানান। ওটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, আমরা শুদ্ধ বানান পড়বো। ঠিক আছে, শুদ্ধ বানান কিভাবে পড়তে হবে সেটা দেখি। ওকে, এখন আমরা শুদ্ধ বানান পড়বো। আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, আমাদের তো এখনো ক্লাস শেষ হয়নি। ক্লাসটা আমরা একটু শেয়ার করি, আমরা একটু মেথড গুলো সম্পর্কে জানি। আচ্ছা, আরিয়ান মেহেদি, তুমি কি বুঝতে পারোনি? একটু কমেন্ট করো তো। তুমি স্যাড রিয়াক্ট দিয়েছো কেন? হ্যাঁ, এখানে অনেকেই দেখলাম যে কমেন্ট করেছে, বুঝতে পেরেছি। আহ, আচ্ছা, আচ্ছা, মরিয়ম ইসলাম যুক্ত হয়েছে মনে হয়, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকেই বুঝতে পেরেছে, এই যে মনি আনসার করেছে, রূপালী তাবাসুম বলেছে। ওকে, যাক, ওরা বুঝতে পেরেছে, দ্যাটস গ্রেট। এখন আসো, বানান কিভাবে পড়বো আমরা, অনেকে ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লিয়ার। শুদ্ধ বানান, এখানে আমার 5 নাম্বার আছে। তো এটা আমি কিভাবে পড়বো, কিভাবে পড়বো, চলো দেখি কিভাবে পড়বা, দেখি চলো, খেয়াল করো। কোশ্চেন দেখা যাচ্ছে কিনা, এখানে স্ক্রিন ভালোভাবে দেখা যাচ্ছে আশা করি। তো এখানে কিছু বিষয় আছে, কিছু বানান আছে, এগুলা তুমি কিছু টেকনিক অ্যাপ্লাই করে শিখতে পারবা। আমি দেখাই, দেখো এখানে চট্টগ্রাম বোর্ড 2025 সালের কিছু কোশ্চেন আছে, আবার এদিকে আছে কুমিল্লা বোর্ড 2025 সালের কিছু প্রশ্ন। তাহলে আমি আগে ধরো চট্টগ্রাম বোর্ডের দুইটা প্রশ্ন আমি দেখাই। যেমন স্টেডিয়াম, দেখো এই স্টেডিয়াম দন্তা স দিয়ে হচ্ছে স্টেডিয়াম,
স্টেডিয়াম একটা কি শব্দ? আমাকে বলো, এই স্টেডিয়াম একটা কি শব্দ? স্টেডিয়াম একটা বিদেশি শব্দ, বিদেশি শব্দ। ওকে, স্টেডিয়াম একটা বিদেশি শব্দ, বা এটাকে আমরা বলতেছি আরো স্পেসিফিক করি। স্টেডিয়াম শব্দটাকে আমি আরো স্পেসিফিক করি, দাঁড়াও। এটা একটা ইংরেজি শব্দ, তাই না? স্টেডিয়াম একটা ইংরেজি শব্দ। স্টেডিয়াম একটা, এই যে স্টেডিয়াম শব্দটা, এই যে স্টেডিয়াম শব্দটা একটা ইংরেজি শব্দ, স্টেডিয়াম। ঠিক আছে, এটা একটা ইংরেজি শব্দ। তো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে, ইংরেজি শব্দে সবসময় দন্তার স ইউজ করতে হবে এবং দন্তিয়া ন ইউজ করতে হবে। ইংরেজি শব্দে তুমি কখনো মূর্ধন্য ইউজ করবে না, কখনো মূর্ধন্য স ইউজ করবে না। ঠিক আছে, দন্ত স ইউজ করতে হবে। স্টেডিয়াম, তারপরে আমরা এরকম লিখি না যে স্টার, স্টার দন্ত স দিয়ে লিখতে হবে। তারপরে আর কি আছে বলতো? স্টেডিয়াম, স্টার, হ্যাঁ, তারপর স্টার্ট, ধরো স্টার্ট লিখবা। সবকিছু কিন্তু দন্তের স দিয়ে লিখতে হবে, ঠিক আছে, এবং দন্তের ন। ওকে, ইংরেজি শব্দগুলোতে সবসময় দন্তের স এবং দন্তের ন দিয়ে লিখতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আরেকটা দেখো, স্পেসিফিক কিছু প্রবলেম আমরা সলভ করি। যত ধরনের জিবি আছে, দেখো জিবি, জিবি, দেখো এখানে বুদ্ধিজীবী, একটা রসিকার আছে, একটা দীর্ঘিকার আছে। তাহলে বুদ্ধিজীবী আসলে সবগুলাই দীর্ঘিকার হবে। তাহলে যত ধরনের জিবি আছে একটু খেয়াল করি আমরা। এখানে আমরা একটা জিনিস শিখেছি যে ইংরেজি শব্দে সবসময় দন্তার স আর দন্তার ন ইউজ করতে হবে। আর যত জিবি আছে, যত জিবি শব্দ আছে, যত জিবি সব কি হবে? এরকম দীর্ঘিকার হবে। যেমন এখানে বুদ্ধিজীবী, দুইটাই দীর্ঘিকার হবে। ঠিক আছে, বুদ্ধিজীবী। তুমি পেশাজীবী লিখো, পেশাজীবী, দুইটাই দীর্ঘিকার হবে। যত জিবি আছে সব দীর্ঘিকার। তুমি লিখতে পারো শ্রমজীবী, ঠিক আছে, শ্রমজীবী। তাহলে যত রকমের জিবি আছে আমি আজকে শিখলাম যে সবগুলো আমি দীর্ঘিকার দিয়ে লিখবো, বুদ্ধিজীবী, শ্রমজীবী, পেশাজীবী। তারপরে আমি যত ইংরেজি শব্দ পাবো এখানে দন্তার স ইউজ করব এবং দন্তার ন ইউজ করব, কখনো মূর্ধন্য ইউজ করব না। ঠিক আছে, কখনো মূর্ধন্য ইউজ করব না। ঠিক আছে, যেমন মডার্ন, এই যে মডার্ন, এটা কিন্তু মূর্ধন্য হবে না, মডার্ন মূর্ধন্য হবে না অবশ্যই, যেহেতু এটা বিদেশি শব্দের রুলসে পড়েছে। এই যে দন্তার ন দিয়ে লিখবো মডার্ন। বুঝতে পেরেছি? এই দুইটা বিষয় কি আমরা বুঝতে পেরেছি? একটু সবাই কমেন্ট করি এটা আমরা বুঝতে পারছি কিনা, এগুলো আমি কিভাবে লিখবো। তারপরে দেখো, পিপিলিকা একটা শব্দ আছে, পিপিলিকা একটা শব্দ রয়েছে, আমরা এটা একটু দেখি। ধরো এই একটা শব্দ আছে পিপিলিকা, পিপিলিকা, ঠিক আছে। তারপরে আছে ধরো বিভীষিকা, বিভীষিকা। বলতো আমার এই বানানগুলা শুদ্ধ নাকি অশুদ্ধ? পিপিলিকা, বিভীষিকা, এই বানানগুলো আমার শুদ্ধ নাকি অশুদ্ধ? আমরা একটু কমেন্ট করি তো, এই পিপিলিকা এবং বিভীষিকা আমার বানানগুলো হয়েছে কিনা, এই বানানগুলো কারেক্ট কিনা। এখন এই বানানের আসলে স্পেসিফিক রুলসটা আসলে কি, এই বানানগুলো তুমি কিভাবে মনে রাখবা, এই বানানটা আমার কারেক্ট কিনা আমরা একটু কমেন্ট করি। আমরা সবাই একটু কমেন্ট করি যে আমি যে বোর্ডে দুইটা বানান লিখেছি এই বানানগুলো আসলে আমাদের কারেক্ট কিনা। ঠিক আছে, একটু কমেন্ট করি যে এই বানানগুলো আমাদের কারেক্ট কিনা। এই আরিয়ান মেহেদি, বানান দুইটা ভুল। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ভুল বানান। ওকে, দুইটাই কিন্তু ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে এটা কারেক্ট হবে কিভাবে চলো দেখি। এটার ক্ষেত্রে তুমি মেথড অ্যাপ্লাই করবা। প্রথম রস্যিকারটা রস্যিকার, তারপরে হবে দীর্ঘইকার, তারপর হবে রস্যইকার। এটার ক্ষেত্রেও সেম, রস্যিকার, দীর্ঘইকার, রস্যইকার। এটা আসলে কিভাবে, এটা একটু দেখি চলো কিভাবে রস্যিকার দীর্ঘিকার ঋষিকার কিভাবে হচ্ছে এটা। দেখো পিপিলিকা, ওর আচ্ছা এটা কালারটা চেঞ্জ করি, আমরা অন্য কালারের একটা পেন নিই, এটা দিয়ে লিখি। দেখো পরশিকার, তারপর পদীর্ঘিকার, তারপর আবার পরশিকার। ঠিক আছে, এই যে পিপিলিকা বানান, এখন আমারটা এটা কারেক্ট। একইভাবে বিভীষিকা, ব রস্যইকার, ব দীর্ঘইকার, মূর্ধন্য স রস্যইকার, এই যে বিভীষিকা। এই বানানগুলো তুমি এইভাবে মনে রাখবা যে রস্যইকার দীর্ঘইকার রস্যইকার, রস্যইকার দীর্ঘইকার রস্যইকার। ওকে, পিপিলিকা বিভীষিকা। বুঝতে পেরেছি? এই প্যাটার্নটা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। রসিকার দীর্ঘিকার রসিকার, এক্স্যাক্টলি। সুমাইয়া খান এখন কারেক্টলি লিখেছো। ওকে,
অনেকেই এখন বুঝতে পেরেছো আশা করি যে এটা আসলে আমরা কিভাবে সলভ করব। তাহলে রসিকার দীর্ঘিকার ঋষিকার, প্রথমটা রসিকার এরপরটা দীর্ঘিকার এরপরটা রসিকার, আবার এটার ক্ষেত্রেও রসিকার প্রথমটা, দ্বিতীয়টা দীর্ঘিকার এরপরেরটা আবার রসিকার। তো এইভাবে কিন্তু আমরা এই বানানগুলা মনে রাখতে পারি। ঠিক আছে, এই বানানগুলা কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে, এই বানানগুলা এভাবে মনে রাখতে পারি। এখন আরেকটা শব্দ এখানে আছে, এখানে আরেকটা শব্দ কোথায় যেন দেখলাম, এই যে ন্যূনতম, ন্যূনতম তারপর জ্যেষ্ঠ, এখানে দুইটা বানান আছে, ন্যূনতম এবং জ্যেষ্ঠ। এগুলো আসলে আমরা কিভাবে লিখবো, চলো এটা একটু দেখি। এই যে ন্যূনতম, এটা মনে হচ্ছে এইরকমই কারেক্ট। আরেকটা বানান আছে জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ, দেখে মনে হচ্ছে এই বানানটাই কারেক্ট, তাই না? এগুলো আমাদের দেখে মনে হচ্ছে এই বানানগুলোই কারেক্ট, কিন্তু একটা বানানও কারেক্ট না। এই বানানগুলা একটু খুব মনোযোগ দিয়ে চোখ দিয়ে স্ক্যান করে আমাকে শিখতে হবে। দেখো এখানে একটা বানানো কিন্তু কারেক্ট না, তাহলে কিভাবে কারেক্ট করব? দেখো কারেক্ট ফর্মটা আসলে কি হবে এটা, চলো এটা আমরা একটু শিখি। দেখো এই দন্ত্যান ন দীর্ঘকারের পরেই জফলাটা চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার ন্যূনতম। এই বানানগুলা একটু মনোযোগ দিতে হবে। সেম ভাবে তুমি দেখো জ্যেষ্ঠ, বরিকার্য ঐকার, তারপর জফলাটা এখানে চলে আসবে, দেন মূর্ধন্য স ঠ সংযুক্ত। এখন আমার বানানগুলা কারেক্ট। দেখছো এই জফলাটা কিন্তু ঐকার এবং দন্ত্যান্ন দীর্ঘকারের পরপরই চলে আসছে। পার্থক্যগুলো বুঝতে পেরেছি? এই বানানগুলো আমরা কিভাবে মনে রাখবো, এই বানানগুলো কিভাবে মনে রাখবো এটা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, এটা বুঝতে পেরেছি কিনা? এই বানানগুলো আমরা কিভাবে মনে রাখবো, কোন স্টাইলে, কোন প্যাটার্নে, কোন মেথডে আমরা মনে রাখবো, এটা আমরা বুঝতে পেরেছি কিনা আমরা একটু কমেন্ট করি। যে ন্যূনতম দন্ত্যান্ন দীর্ঘকার, তারপরে আমরা জফলা নিয়ে আসবো, বরিকার্য ঐকার, তারপরে আমরা জফলা নিয়ে আসবো, তারপর মূর্ধন্য ষ ঠ সংযুক্ত। ওকে, এভাবে কিন্তু আমরা দুইটা বানান লিখতে পারি। এগুলো বুঝতে পেরেছি কিনা, এগুলো আমরা বুঝতে পেরেছি কিনা, এগুলো আমরা একটু কমেন্ট করি। ওকে, দেন আমরা নেক্সট নেক্সট যে প্রবলেম, নেক্সট যে বানান এখানে আছে আমরা সেগুলো একটু দেখি যে কিভাবে মনে রাখবো। ওকে, তো এখানে মোটামুটি এই বানানগুলো আমরা দেখলাম। নেক্সটে আরো কিছু প্রবলেমে আমরা যাই। যেমন এখানে কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে যত জিবি আছে, দেখো এটা অলরেডি কমন পড়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে যত রকমের জিবি আছে সব জিবি হবে দীর্ঘইকার, ঠিক আছে? সব জিবি হবে দীর্ঘইকার। আচ্ছা, তারপর এই যে রেজিস্ট্রেশন, এই যে বিদেশি শব্দ, তারপর এই যে বিভীষিকা, হ্যাঁ এগুলো দেখো অলরেডি পড়িয়েছি এর আগের স্লাইডে, এখানে কিন্তু অলরেডি কমন পড়ে গেছে। ওকে, তো এখানে আরেকটা বিষয় আছে, তো সেটা তোমাদের একটু দেখাই। আমরা এখন আরো দুইটা বানান লিখি। একটা বানান হচ্ছে অপরাহ্ন, আরেকটা বানান হচ্ছে আমার আহ কি ছিল আরেকটা বানান, আরেকটা বানান ছিল আমার অধ্যায়ন, ঠিক আছে? আরেকটা বানান ছিল আমার অধ্যায়ন, অধ্যায়ন, ঠিক আছে? তারপরে এখানে থাকতে পারে অধ্যাক্ষ। এই যে বানানগুলা অপরাহ্ন, অধ্যায়ন, অধ্যাক্ষ, দুইটা বানানই কিন্তু কারেক্ট না। ওকে, কারেক্ট না মানে কি দুইটা বানানই ভুল। দেখো এই দুইটা বানানই ভুল। এখন ভুলটা আসলে কোথায় আছে একটু খেয়াল করো। দেখবা যত টাইপের আন্ন আছে, এই আন্নটার মূর্ধন্যটা নিচে লিখতে হয়। আন্ন কিভাবে দেখো, অপরাহ্ন, এই যে অপরাহ্ন, তো এটা কিন্তু এইভাবে লিখতে হবে, মূর্ধন্যটা নিচে লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার কারেক্ট ফর্ম। তুমি কখনোই মূর্ধন্যটা এইখানে লিখতে পারবে না, কারণ এটা বুঝাচ্ছে দন্তান্ন লেখা, এটা দন্তান্ন লেখা বুঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যত ক্যাটাগরির আন্ন আছে, দেখো অপযোগ আন্ন হচ্ছে অপরাহ্ন, তো এই যত টাইপের আন্ন আছে এগুলো হচ্ছে হয়ের নিচে মূর্ধন্যটা লিখতে হয়, আর ওই উপরে লিখলে এটা হয়ে যায় দন্তান্ন। তো অপরাহ্ন শব্দটাতে মূর্ধন্য ব্যবহার করতে হয়, এই জন্য এটা মূর্ধন্যটা নিচে লিখবো। সেম ভাবে এটা যদি একটু দেখো যে অধ্যায়ন বলতে কিচ্ছু নাই, এটা তোমাকে লিখতে হবে অধ্যয়ন। ওকে, সেম ভাবে এখানে তোমাকে লিখতে হবে অধ্যক্ষ,
অধ্যক্ষ, ঠিক আছে, অধ্যক্ষ। অধ্যক্ষ কিছু নাই, অধ্যয়ন বলতেও কিছু নাই, অধ্যয়ন আছে আর আছে অধ্যক্ষ। বুঝতে পেরেছি? আমরা কি এই শব্দগুলা বুঝতে পেরেছি কিনা, এই বানানগুলো আমরা বুঝতে পেরেছি কিনা? সো আমরা কিন্তু এই প্যাটার্নে এই বিষয়গুলো শিখবো, ঠিক আছে, এই প্যাটার্নে আমরা এই শব্দগুলো শিখবো। দেখো একটু আগে বিভীষিকা তোমাদেরকে পড়িয়েছিলাম, এই যে বিভীষিকা এখানে তোমার আবার চলে আসছে, ঠিক আছে, অধ্যাবসায় আছে যেটাকে অধ্যবসয় লিখতে হবে, ঠিক আছে, অনেক শব্দ দেখো, যে মুহূর্ত, একটু আগে এই শব্দটা দেখে আসছে, এই যে বুদ্ধিজীবী চলে আসছে, ঠিক আছে। এখন আসো আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি। এটা একটু তোমরা কারেক্ট করার চেষ্টা করো। যেমন এখানে আছে দারিদ্রতা, আরেকটা আছে দৈন্যতা। বলতো এই বানানগুলো কারেক্ট কিনা, আমাদের এই বানানগুলো কারেক্ট কিনা এটা আমরা একটু দেখি তো। দারিদ্রতা, দৈন্যতা, দারিদ্রতা, দৈন্যতা, দুইটা বানান কিন্তু ভুল, এগুলা দুইটাই কিন্তু ভুল, ঠিক আছে। দারিদ্রতা হবে না, দৈন্যতা হবে না। এগুলার কারেক্ট ফর্ম আসলে কি হবে একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলোর কারেক্ট ফর্ম আসলে তোমার কি লিখতে হবে। দেখো, হয় তোমাকে লিখতে হবে দারিদ্র, একটু সুন্দর করে লিখি, হয় তোমাকে এখানে লিখতে হবে কি দারিদ্র, হয় তুমি দারিদ্র লিখবা, এটা কারেক্ট, অথবা তোমাকে লিখতে হবে দরিদ্রতা, দরিদ্রতা, ঠিক আছে। এই দুইটা বানান এইভাবে লিখতে হবে। তো এখানে দেখো এটা কারেক্ট হবে কি, এটা হয় তোমাকে লিখতে হবে দৈন্য, হয় তোমাকে লিখতে হবে দৈন্য, অথবা তোমাকে লিখতে হবে দীনতা। দেখছো, কারেক্ট ফর্ম গুলো একটু দেখে রাখো। এই বানানগুলোতে আমরা সব থেকে বেশি প্রবলেম ফেস করি, এটা আসলে বুঝি না, দারিদ্রতা দেখে মনে হয় কারেক্ট, হয় আমাকে দারিদ্র লিখতে হবে, অথবা দরিদ্রতা লিখতে হবে, অথবা এই পাশে আমি দেখতে পাচ্ছি দৈন্যতা আছে, হয় আমাকে দৈন্য লিখতে হবে অথবা আমাকে দীনতা লিখতে হবে। এটা তোমার অপপ্রয়োগ শুদ্ধ যখন করবা, মানে বাক্য শুদ্ধিকরণ, ওই জায়গায় কিন্তু এই বানানগুলা কাজে লাগবে। এখন কি আমরা বুঝতে পেরেছি? এই বানানগুলোতে আমাদের স্পেশাল সচেতন এবং সতর্ক থাকতে হবে, এগুলো যেন কোনোভাবেই ভুল না হয়, এই ধরনের বানানগুলো যেন আমাদের ভুল না হয়। ওকে, তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তারপরে আরেকটা শব্দে আমরা যাই, আরেকটা প্রবলেমে যাই। আমি একটা বানান লিখি, তোমরা আমাকে বলো এই বানানটা আসলে শুদ্ধ কিনা। মুমূর্ষু, ঠিক আছে, মুমূর্ষ। বলতো এই বানানটা কি আমার শুদ্ধ, এই বানানটা কি আমার শুদ্ধ কিনা একটু আমাকে বলো। তারপর আমি এই পাশে আরেকটা বানান লিখি, নিশিথিনী। এখানে আমি আরেকটা বানান লিখছি, নিশিথিনী। একটু বলো তো এই বানানগুলো কি আমার শুদ্ধ হয়েছে? এই মুমূর্ষ, নিশিথিনী, এই বানানগুলো কি শুদ্ধ? এই বানানগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শুদ্ধ বানান না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শুদ্ধ বানান না। দেখো এই বানানগুলো কিভাবে তুমি মনে রাখবা, এই বানানগুলা কিভাবে মনে রাখবা, এই টেকনিকটা দেখো, ট্রিক্সটা দেখো। মুমূর্ষুর ক্ষেত্রে তোমাকে ফার্স্টে রস্যকার লিখতে হবে, তারপর দীর্ঘকার লিখতে হবে, তারপর আবার রস্যকার লিখতে হবে। রস্যকার, দীর্ঘকার, রস্যকার, রস্যকার, দীর্ঘকার, রস্যকার, এভাবে মনে রাখতে হবে। আর এইখানে নিশিথিনীর বানানটার ক্ষেত্রে রস্যিকার, দীর্ঘিকার, আচ্ছা মানে আমি দিছি, ওকে, রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার, দীর্ঘিকার, রসিকার দীর্ঘিকার, রসিকার দীর্ঘিকার দিয়ে তোমাকে লিখতে হবে নিশিথিনী। তাহলে চলো বানানগুলো আমরা একটু লিখি, কিভাবে বানানগুলো আমাদের কারেক্ট হয়। তাহলে মুমূর্ষু বানানটা যেন আর কোনোদিন ভুল না হয় এইভাবে মনে রাখবা, রস্যকার, তাহলে ম রস্যকার, তারপর এই ম দীর্ঘকার, তারপর আবার মূর্ধন্য ষ রস্যকার র‍্যাপ, এই হচ্ছে তোমার মুমূর্ষুর কারেক্ট বানান। সেম ভাবে তুমি নিশিথিনী বানানটা দেখো, দন্তিয়ান্ন রস্যিকার, তারপর তালবস্য দীর্ঘিকার নিশি, তারপর আবার থ রস্যিকার, আবার দন্তান্ন দীর্ঘিকার। সো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি কারেক্ট বানান, রস্যকার, দীর্ঘকার, রস্যকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, দীর্ঘিকার, এইভাবে মনে রাখবা। এই প্যাটার্নটা, এই স্টাইলটা তোমরা ফলো করবা, তাহলে কখনোই আর বানান ভুল হবে না, ঠিক আছে।
বানান ভুলের যে প্রবলেম এগুলো আর কখনোই তোমরা ফেস করবে না। এই বানান ভুলের প্রবলেমগুলা তোমরা আর কখনোই ফেস করবে না। তো এই মেথড গুলো অ্যাপ্লাই করবা, এই মানে টেকনিকটা মনে রাখবা যে মুমূর্ষু মানে হচ্ছে রসুকার দীর্ঘকার রসুকার, নিশিথিনী মানে হচ্ছে রসিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার। ক্লিয়ার? ক্লিয়ার ভাইরা? বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি। একটু কমেন্ট করি যে সবাই বুঝতে পেরেছি কিনা। আমরা সবাই একটু কমেন্ট করি যে এটা বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্ট করি যে এই প্যাটার্নটা বুঝতে পেরেছি কিনা। আর তোমাদের যেটা আমরা বলছিলাম এটা আমি আবার একটু সবাইকে মনে করাই দেই যে আমাদের এই ইবিআই যে পেইড কোর্স ভাইয়া, এই পেইড কোর্স ভাইয়া এবং আপুরা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, পেইড ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। আমরা এই পেইড ক্লাসটা কিভাবে নিচ্ছি ভাইয়া একটু দেখো। আমরা এই পেইড ক্লাসটা কিন্তু আমরা ইবিআই পেইড ক্লাস কিন্তু জুম অ্যাপের মাধ্যমে নিচ্ছি। জুম অ্যাপে, ঠিক আছে, জুম অ্যাপের মাধ্যমে নিচ্ছি। তোমরা জুম অ্যাপে কথা বলতে পারবা, আমাদেরকে কথা বলতে পারবা, আমাদের সাথে কথা বলতে পারবা, সরাসরি প্রশ্ন করতে পারবা। ওকে, প্রশ্ন করা যাবে, কি প্রশ্ন করা যাবে? সরাসরি সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, সরাসরি প্রশ্ন করা যাবে, প্রশ্ন সরাসরি করা যাবে। জুম অ্যাপে ক্লাস হবে, ঠিক আছে, জুম অ্যাপে ক্লাস হবে। এবং অফারে দেখো তোমাদের এই ইবিআই কোর্স এত জুম অ্যাপে এইভাবে কিন্তু 2499 টাকায় এই কোর্স তোমরা অ্যাভেল করতে পারবা। ঠিক আছে, 2499 টাকায় কিন্তু এই কোর্সটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। তো আমি বলবো যে এটা একটা ভালো সুযোগ, স্পেশালি যাদের টেস্ট এক্সাম যাদের এখনো শুরু হয়নি বা শুরু হবে, টেস্ট এক্সাম যাদের আছে, এইচএসসি তো অলরেডি যাদের সামনে, ঠিক আছে, 26 এবং 27, তোমরা মানে সবাই কিন্তু এটা দেখতে পারো। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই তোমরা এই কোর্সে ভর্তি হলে বই দেখতে পাচ্ছ, অনেক বই আছে, বইগুলো নিয়ে কথা বলছি। যে এই যে আইসিটি বই, তারপর হচ্ছে এই যে বাংলা বই, তারপর হচ্ছে ইংরেজি বই, সবগুলা বই খুব সুন্দর করে সাজানো আছে। তোমরা এই বই থেকে প্রচুর প্র্যাকটিস করতে পারবা। এই বই পড়ে গেলেই তোমাদের মোটামুটি পরীক্ষার বাংলা ইংরেজি আইসিটিতে অনেক কিছু কভার হয়ে যাবে। তো অনেক বই আছে, তোমরা কিন্তু এই 2499 টাকার মধ্যে কিন্তু বই পেয়ে যাচ্ছ। ওকে, এখানে কিন্তু এই টাকার ভেতরে তোমরা কিন্তু 3টা বই পাচ্ছ, 3টা বইও তোমরা পাচ্ছ। জুম অ্যাপে ক্লাস হবে, সরাসরি আমাদেরকে কোশ্চেন করতে পারবা, ব্যক্তিগত সমস্যার সমাধান করতে পারবা। ঠিক আছে, এই প্রবলেমগুলো ফেস করে মানে অনেকে আছে ধরো মানে আমরা লাইভ ক্লাস নেই, দেখা যায় তোমাদের হয়তো অনেকে সরাসরি প্রশ্ন করতে চাও বা কমেন্ট ঠিক মতো পড়া যায় না, তো সেই ক্ষেত্রে আসলে তুমি প্রশ্ন করতে পারবা। ওকে, প্রশ্ন করে আমাদের এই প্রবলেমগুলা, তোমাদের যে প্রবলেমগুলো আছে ব্যক্তিগত, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবা। তো আজকের লাস্ট যে টপিকটা আছে, লাস্ট যে অংশটা, সেটা পড়ায়া তোমাদেরকে ছেড়ে দিব। তো এটা একটু বলে নিই। আর ইবিআই পেইড কোর্স নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাদের পেজে ইনবক্স করতে পারো। ঠিক আছে, জুম অ্যাপে ক্লাস হবে, সুন্দর ক্লাস হবে। সো আশা করবো যে সবাই কোর্সটাতে এনরোল করে ফেলবা এবং এইচএসসি এর একটা চমৎকার প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। লাস্ট যে প্রবলেম, এটা দিয়ে আজকে তোমাদের শেষ করাবো। চলো আমরা একটা বানান লিখি, আকাঙ্ক্ষা। দেখো, আকাঙ্ক্ষা বানান আমরা অনেকে এইভাবে লিখি। এখন আকাঙ্ক্ষা বানান কিভাবে কারেক্ট? আকাঙ্ক্ষা বানান কি কখনো এইভাবে কারেক্ট হয়? একটু বলো, এই বানানটা ঠিক আছে কিনা? আকাঙ্ক্ষা বানানটা আমাদের ঠিক আছে কিনা? ওকে, তারপর তোমার আমরা ক্লাস র্যাপ আপ করে ফেলবো। দেখো, এই আকাঙ্ক্ষা কখনোই তুমি ও এর সাথে খ লিখবা না। ঠিক আছে, এই আকাঙ্ক্ষা সবসময় তোমাকে লিখতে হবে ও এর সাথে খিও দিয়ে। জাস্ট পার্থক্য এতটুকু, আকাঙ্ক্ষা ও এর সাথে খিও লিখতে হবে। তারপর একটা শব্দ প্রায় আসে যে শিরচ্ছেদ, শিরচ্ছেদ। দেখো, এই শিরচ্ছেদ বানানটাও তোমাদের অনেকেই ভুল হয়, যে আসলে এই বানানটা অ্যাকচুয়ালি শিরচ্ছেদ না, এই বানানটা তোমাকে লিখতে হয় শিরচ্ছেদ। তালব্য হ, তারপর হচ্ছে দ লিখতে হয়। এই যে কোথায় ভুলটা হচ্ছে, এটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো, এই ভুল বানানটা দেখবা যে চ ছ না, তালেবার স ছ সংযুক্ত, তাহলে কিন্তু তুমি বানান কারেক্ট করতে পারবা। তো আমি বলবো যে ভুল বানানটা দেখবা যে কোথায় চেঞ্জ হচ্ছে, জাস্ট চেঞ্জটা দেখে
খাতা একবার লিখে ফেলবা, তোমার কিন্তু এই প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আরো অনেক প্র্যাকটিস আছে, অনেক প্র্যাকটিস আছে। তো এই যে এই প্র্যাকটিসগুলা, তোমরা যে প্র্যাকটিসগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক সমাজ থেকে ধরে সবকিছু আছে, সবকিছু তো আসলে ফ্রি ক্লাসে পড়ানো সম্ভব না। তো আমি বলবো যে আমাদের ইবিআই এর যে পেইড কোর্স আছে, জুমে তোমাদের ক্লাস হবে, তোমরা সবাই ওয়ান টু ওয়ান প্রশ্ন করতে পারবা, তোমাদের ব্যক্তিগত সমস্যাগুলা তুলে ধরতে পারবা একদম সরাসরি প্রশ্নের মাধ্যমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আমরা ফ্রি তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি কিভাবে কোন বিষয়গুলো পড়বা। আমরা দুইটা বিষয় কভার করেছি, বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি, বাংলা বানান তোমরা কিভাবে পড়বা সেটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে আরো কিছু সুন্দর জিনিস তোমাদের সামনে নিয়ে আসবো, অন্য টপিকগুলো কিভাবে লিখবা সেই বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব। সো হোপফুলি সবাই আজকের ক্লাসটা এনজয় করেছো।